আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিহাসের পাতালটলে আমরা একটা অদ্ভুত বিষয় দেখতে পাই। ক্ষমতার পালাবদল বা রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি বিশাল দল কিভাবে অস্তিত্বের সংকটে পড়ে তা কেবল বইয়ের পাতায় নয়, বাস্তব জগতেও বড় নিষ্ঠুরভাবে কিন্তু ধরা দেয়। আপনি যদি ৭৫ পরবর্তী বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনৈতিক ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখবেন একরকম চরম হতাশা আর নেতৃত্বহীনতার অন্ধকারে নিমজ্জিত ছিল আজকের এই বিশাল রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই বিষয়টা আপনারা সবাই জানেন। সেই সময় দলকে পুনরায় সংগঠিত করতে খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া অংশগুলোকে একসূত্রে গাঁথতে দীর্ঘ সময় লেগেছিল। কিন্তু ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি আমরা যেন আবারও দেখতে পাচ্ছি। তবে প্রেক্ষাপট ভিন্ন, চরিত্রগুলো ভিন্ন, আর রাজনীতির সমীকরণটাও এবার অনেকটা আগের থেকে জটিল। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বিভিন্নভাবে খেয়াল করেছেন গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে চায়ের কাপে কিংবা আড্ডায় একটি গুঞ্জন খুব জোরালোভাবে কিন্তু ভাসছিল। অনেকেই বলছিলেন আওয়ামী লীগের বর্তমান এই খাদের কিনারা থেকে দলকে তুলে আনার জন্য হয়তো শিরিন শারমিন চৌধুরীর মতো কোনো ক্লিন ইমেজের নেত্রীর হাতে দলের সেই চাবি তুলে দেওয়া হবে। এমনও কানাঘোষা ছিল যে প্রভাবশালী কোনো মহলের ইশারায় হয়তো একটি রিফাইন্ড বা সংস্কারকৃত আওয়ামী লীগ গড়ে তোলার চেষ্টা চলছে। ঠিক যেমনটা আমরা এর আগে তৃণমূল বিএনপির ক্ষেত্রে দেখেছিলাম। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল একটি দুর্বল এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য বিরোধী পক্ষ দাঁড় করানো। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ তো আর সব সময় চোখে বাঁধা একই পথে হাঁটে না। এই গুঞ্জনের পালে হাওয়া লাগার আগেই আমরা দেখলাম শিরিন শারমিন চৌধুরী কিন্তু দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। আর ঠিক তখনই দৃশ্যপটে এমন একজনের নাম প্রবলভাবে সামনে চলে এলো, যাকে নিয়ে এতদিন কিন্তু পর্দার আড়ালে আলোচনা হলেও এত জোরালোভাবে হয়তো কেউ ভাবেনি। এবং তিনি হলেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। খবর আসছে একেবারে আটলান্টিকের ওপার থেকে, আমেরিকা আর প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন সূত্র থেকে, এই এপ্রিলের শেষ সপ্তাহেই নাকি সজীব ওয়াজেদ জয় দিল্লি উড়ে যাচ্ছেন। কিন্তু এই যাওয়াটা নিছক কোনো মাতৃদর্শনের জন্য নয়, এটি হতে যাচ্ছে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সফর। দীর্ঘদিন ধরে ছন্নছাড়া হয়ে থাকা একটি দলের চূড়ান্ত নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিতে, মায়ের কাছ থেকে সেই অঘোষিত ব্যাটল অফ কমান্ড বা নেতৃত্বের মশাল বুঝে নিতেই তার এই দিল্লি যাত্রা। দর্শক, এখন আপনাদের মনে প্রশ্ন অবশ্যই জাগতে পারে, হুট করেই কি জয় এই গুরু দায়িত্ব নিতে যাচ্ছেন? আসলে বিষয়টি কিন্তু তা নয়। রাজনীতিতে হুট করে কিছুই হয় না। যা ঘটে তার পেছনে কিন্তু দীর্ঘদিনের একটা হোমওয়ার্ক থাকে। আমরা যতটুকু জানতে পেরেছি, দলের এই চরম দুঃসময়ে শেখ হাসিনা আনঅফিসিয়ালি জয়কেই দল গোছানোর দায়িত্ব দিয়েছিলেন। আর জয় কিন্তু বসেছিলেন না। তিনি পর্দার আড়ালে থেকে দলের তৃণমূলের সাথে, বিশেষ করে তরুণ প্রজন্মের সাথে যোগাযোগের একটা নিবিড় নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা চালিয়ে গেছেন এবং সেই চেষ্টা এখনো কিন্তু অব্যাহত। এখানে একটা বিষয় আমি মনে করি খুব বেশি লক্ষণীয়। যারা বিদেশে বসে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছেন, জয় কিন্তু তাদের উপর পুরোপুরি নির্ভর করছেন না। বরং চরম বৈরী পরিবেশে দেশের ভেতরে থেকে যারা এখনো ঝুঁকি নিচ্ছেন, মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করছেন, জয় তাদের সাথে কিন্তু যোগাযোগ বাড়াচ্ছেন এবং তাদেরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে আমি মনে করি এটি কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত একটি সিদ্ধান্ত। কেন? কারণ ফেসবুকের লাইক কমেন্ট দিয়ে আর যাই হোক, রাজপথের রাজনীতি কিন্তু কোনোভাবেই হয় না। এমনকি রাজপথে কোনো জোয়ারও সৃষ্টি করা যায় না। আপনারা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন,
দেখবেন আওয়ামী লীগ কিন্তু ভেতরে ভেতরে একটি বড় ধরনের প্রস্তুতির দিকে এগুচ্ছে। কি সেই প্রস্তুতি? ঈদের পর তারা হয়তো নতুন করে মাঠে নামার একটা ছক করছে। আর এই ছকের প্রথম ধাপই হলো দলকে তৃণমূল পর্যায় থেকে পুনরায় সাজানো। জেলা, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে নতুন করে কমিটি দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে সবচাইতে বিস্ময়কর যে বিষয়টি আমাকে অবাক করেছে তা হলো ছাত্রলীগের সেই কমিটি গঠনগুলো, যেটা নিয়ে আমি ইতিমধ্যে কিন্তু কথা বলেছি। আপনারা জানেন ছাত্রলীগ এখন কিন্তু নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন, কিন্তু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যখন এই নিষিদ্ধ সংগঠনেরই নতুন কমিটি ঘোষণা করা হয়, তখন বুঝতে হবে এর পেছনে দলের হাইকমান্ডের একটি গভীর মনস্তাত্ত্বিক খেলা রয়েছে। দেখুন, আওয়ামী লীগ খুব ভালো করে জানে তাদের রাজপথের প্রধান পেশি শক্তি বা চালিকা শক্তি হলো ছাত্রলীগ। এই শক্তিকে নিষ্ক্রিয় রেখে আওয়ামী লীগ কোনোভাবেই কিন্তু দাঁড়াতে পারবে না। তাই সবকিছু বুঝে আইনি নিষেধাজ্ঞার খড়গ মাথায় নিয়েও তারা কর্মীদের চাঙ্গা রাখার এই কৌশল কিন্তু হাতে নিয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো দলের এই চরম ক্রান্তি লগ্নেও নেতারা কিন্তু পদ পেতে আগ্রহী। জেলের ভয়, মামলার ভয়, এগুলো যেন তারা ধীরে ধীরে জয় করে ফেলছেন। আমি মনে করি এটি বর্তমান ক্ষমতাসীনদের জন্য একটি বড় চিন্তার বিষয় হতে পারে। কারণ একটি নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী আখ্যা দিয়ে যে সংগঠনটিকে একদম সংসদে বিল পাশ করিয়ে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেই সংগঠনের আরেকটি ভাতৃপ্রতিম সংগঠন বা প্রধান সংগঠন বলা যায় ছাত্র সংগঠন, সেই সংগঠনটি যখন কোনোভাবে গুপ্ত না থেকে প্রকাশ্যে আসা শুরু করে এবং তারা প্রকাশ্যে তাদের কমিটিগুলো দিতে শুরু করে, তখন কিন্তু বোঝা যায় তাদের ভিতরে কতটুকু সাহস এবং কতটুকু আস্ফালন কাজ করছে। দেখুন, এ পর্যায়ে গিয়ে আমি বিগত আওয়ামী লীগ যে শাসনামল ছিল, সেই শাসনামলে অন্যান্য যে সকল রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে, বিশেষ করে বাংলাদেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দল, বর্তমানে ক্ষমতাসীন দল বিএনপির কথা যদি বলি, এর পাশাপাশি জামাতে ইসলামের কথা যদি বলি, তাহলে এ দুটি রাজনৈতিক দলের যে দুটি ছাত্র সংগঠন রয়েছে, ইসলামী ছাত্র শিবির এবং আরেকটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল, তাদের কমিটি গঠন প্রক্রিয়াগুলো অতীতে কিরকম ছিল আমি নিশ্চিত আপনারা বর্তমান সময়ের আগে, অর্থাৎ 5ই আগস্টের আগে বা জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের পূর্বে আপনি নিশ্চিতভাবে বলতে পারতেন না যে আপনার ইউনিয়নের ছাত্রদলের সভাপতিকে কিংবা আপনার ওয়ার্ডের ছাত্র শিবিরের সভাপতি কে। অর্থাৎ তখন কিন্তু সেই সময়টাতে এই যে বর্তমান সময়ে ছাত্রলীগ যেরকম করে কমিটি দিচ্ছে, একদম অফিসিয়ালি অনলাইন ভিত্তিক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে, সেভাবে কিন্তু কমিটি দেওয়া হতো না। যদিও কমিটি দেওয়া হতো, তাহলে সর্বোচ্চ চেষ্টা করা হতো যেন সেই বিষয়টি গোপন থাকে। অর্থাৎ তাদের নেতা কর্মীদের মধ্যে কিন্তু একটা ভয় ডর ছিল। অথচ বর্তমানে এই প্রেক্ষাপটে ছাত্রলীগের কর্মকাণ্ড দেখুন, তারা কিন্তু কোনোভাবেই কোনো ধরনের ভয় ডর নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করছে না। তারা হতে পারে পলাতক, হতে পারে আত্মগোপনে, অথবা হতে পারে তারা এলাকায় বসবাস করছে, কিন্তু তাদের মধ্যে এই যে ভয় ডরহীনতা বা জেলে যাওয়ার স্বেচ্ছায় একটি ইচ্ছা, এটি কিন্তু একটি সংগঠনের জন্য একটি মারাত্মক শুভ সূচনা হতে পারে। এবং সেই শুভ সূচনাকে কাজে লাগিয়ে কিন্তু আওয়ামী লীগ বর্তমান সময়ে অনেক দূর এগিয়ে গেছে। দেখুন, আরেকটি উদাহরণ দিচ্ছি। এই যে বিগত আওয়ামী লীগ শাসন আমলে ছাত্রদল বলুন কিংবা ছাত্র শিবির বলুন, তাদের যে কমিটিগুলো হতো, সেই কমিটিগুলো প্রথমত গোপনীয়তা বজায় রেখে করা হতো এবং দ্বিতীয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অফলাইনে পদ নেয়ার জন্য মানুষের কিন্তু উপচে পড়া ভিড় ছিল না। অথচ আমরা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে যদি চোখ বোলাই, তাহলে দেখতে পাবো বর্তমান সময়ে ছাত্রলীগের নেতাকর্মী যে যে অবস্থানে রয়েছেন, তাদের মধ্যে এই পদ নেয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি। তারা স্বেচ্ছায় কিন্তু পদ নিতে যাচ্ছেন। অর্থাৎ এখান থেকে ধরে নেওয়া যায় যে তাদের রাজনীতিতে ফেরার একটি দীর্ঘ প্রস্তুতি এখানে নিহিত। এই যে এই
প্রস্তুতি। এই প্রস্তুতি কিন্তু তারা নিজে নিজে নিচ্ছে না। যারা মনে করেন যে ছাত্রলীগের সভাপতি বা ছাত্রলীগের কেন্দ্রীয় যে সাধারণ সম্পাদক রয়েছেন কিংবা জেলার যারা প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন, তাদের নিজ ইচ্ছায় তারা এই কমিটিগুলো দিচ্ছেন কিংবা তারা স্বেচ্ছায় এই কর্মসূচি গ্রহণ করেছেন, এটি কিন্তু মোটেও নয়। যারা এটি চিন্তা করছেন, আমি বলবো আপনারা ভুল চিন্তা করছেন। কেন? কারণ একটি ভাতৃপ্রতিম সংগঠন কিংবা অঙ্গ সহযোগী সংগঠন যতক্ষণ পর্যন্ত হাইকমান্ড থেকে গ্রিন সিগন্যাল না পায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এত সাহস নিয়ে এরকম বিশ্ববিদ্যালয়ের মতো বড় কমিটি দিতে পারে না। সুতরাং এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের চেইন অফ কমান্ড মজবুত হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক যে সক্রিয়তা, সেই সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং হাই কমান্ডের নির্দেশেই তারা এই কর্মকাণ্ডগুলো করছে। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, সেই হাইকমান্ড কি সরাসরি শেখ হাসিনা, নাকি আমরা যেভাবে শুনতে পাচ্ছি রিফাইন্ড আওয়ামী লীগ বা শেখ হাসিনা পরিবর্তিত হয়ে অন্য কেউ আসছেন, তাহলে কি সেই ব্যক্তি? এখানে কিন্তু চলে আসে আমাদের সজীব ওয়াজেদ জয়ের সেই দিল্লি সফরের বিষয়টি। এবং এই দিল্লি সফরের বিষয়টি এর সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্ব বুঝে নেওয়া, এই দুটোই কিন্তু একই সূত্রে গাথা। দেখুন, শেখ হাসিনা কিন্তু সরাসরি এখন পর্যন্ত ঘোষণা দেননি, বা এখন পর্যন্ত কোনো গণমাধ্যম, এমনকি ভারতের যে সকল তথ্যসূত্র রয়েছে সেখান থেকেও কিন্তু কোনো খবর পাওয়া যায়নি যে তিনি দলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। বরঞ্চ ওনাকে বলতে শোনা গেছে যে দলের নেতাকর্মীরা এখনো শেখ হাসিনার উপর আস্থা রাখছেন এবং প্রত্যেক নেতাকর্মী কিন্তু চিন্তা করছেন যে শেখ হাসিনা আওয়ামী লীগকে গুছিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবেন। এবং শেখ হাসিনা খুব ভালো করেই জানেন এবং বলেছেন যে তিনি যদি এই মুহূর্তে দায়িত্ব ছেড়ে দেন, তাহলে আওয়ামী লীগ সেই ৭৫ পরবর্তী যে খণ্ড বিখণ্ড অবস্থায় চলে গিয়েছিল, সেই একই অবস্থায় চলে যাবে। যার কারণে শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়কে সরাসরি কিন্তু ক্ষমতা দিয়ে দিবেন না, বা তৃণমূল পর্যায়ে হোক অথবা যে সকল অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সরাসরি সজীব ওয়াজেদ জয়কেই যে মানতে হবে এরকম কোনো নির্দেশনা হয়তোবা নাও দিতে পারেন। তাহলে পরিবর্তন আসবে কোন জায়গায়? এই বিষয়টাই কিন্তু আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। দেখুন, পরিবর্তনটা বিভিন্ন আঙ্গিকে আসতে পারে। শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। শেখ হাসিনাকে এখন পর্যন্ত কিন্তু সরাসরি ভিডিও কনফারেন্স কলে আমরা দেখতে পাইনি। আমরা শুধু শেখ হাসিনার অডিও বার্তা শুনে যাচ্ছি। এখন সজীব ওয়াজেদ জয় যে অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে কিন্তু তিনি অনলাইনে ওনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন। এবং এই যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু এখন পর্যন্ত দলের অন্য কোনো নেতা, হাই প্রোফাইল নেতা নিতে পারেননি। এই জায়গাটি সজীব ওয়াজেদ জয় কিন্তু নিয়ে রেখেছেন। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন, বাহাউদ্দিন নাসিম বলুন, জাহাঙ্গীর কবির নানক বলুন কিংবা ওবায়দুল কাদের বলুন, ওনারা কেউ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের মুখপাত্র হয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো বক্তব্য দেননি বা দায়িত্ব নিয়ে কোনো বক্তব্য দিতেও পারেননি। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে শেখ হাসিনা হয়তোবা তাদেরকে দলের সম্পূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নিতে নিষেধ করেছেন অথবা মানা করেছেন। তবে দলের সাংগঠনিক একজন ব্যক্তি হয়ে সাংগঠনিক কার্যক্রম যেভাবে ত্বরান্বিত করা যায় সেটার জন্য তারা চালিয়ে যেতে পারেন, যার কারণে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কিন্তু দলের যে মূল চেইন অফ কমান্ড, সেই চেইন অফ কমান্ডের জায়গাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সজীব ওয়াজেদ জয়ের কাছেই রয়েছে। যার কারণে শেখ হাসিনা মনে করছেন যে সজীব ওয়াজেদ জয়ের কাছে যদি দলের নেতৃত্বটা পুরোপুরিভাবে তুলে দেওয়া যায়, তাহলে হয়তোবা তৃণমূল পর্যায় থেকে শুরু করে আওয়ামী লীগের একদম কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সবাই সেই নেতৃত্বটাকে মেনে নেবে। এবং এটা মেনে নেবে কি নেবে না, এটা বোঝানোর জন্যই এবং এটা বোঝার জন্যই আমি মনে করি সজীব ওয়াজেদ জয়ের এই এপ্রিলের শেষের দিকে দিল্লি সফরের গুঞ্জন। এবং এটি বুঝার পরই হয়তোবা আওয়ামী লীগের সরাসরি দায়িত্ব, সেটা আনঅফিসিয়ালি হোক কিংবা অফিসিয়ালি হোক, সজীব ওয়াজেদ জয়ের কাছে চলে যাবে। এবং সজীব ওয়াজেদ জয়ের কাছে যদি এই দায়িত্ব চলে যায়, তখন আওয়ামী লীগ কোন দিকে যাবে, কোন পথে হাঁটবে,
এটাও কিন্তু আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখার বিষয়। ছাত্রলীগের কমিটির কথা বলেছি, তাই না? প্রশ্ন আসতে পারে, এই যে তড়িঘড়ি করে কমিটি করা হচ্ছে, এর আসল লক্ষ্য কি? লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার। সামনেই হয়তো স্থানীয় সরকার নির্বাচন, আর এই নির্বাচনে এবার যেহেতু কোনো দলীয় প্রতীকের বাধ্যবাধকতা থাকছে না, তাই আওয়ামী লীগ কিন্তু এই সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে চাইছে। দল হিসাবে সরাসরি অংশগ্রহণ না করলেও এই নতুন কমিটির নেতারা স্বতন্ত্র পরিচয়ে মাঠে নামবেন। এর মাধ্যমে তারা যেমন নিজেদের জনসমর্থন যাচাই করতে পারবেন, তেমনি কর্মীদেরও কিন্তু পুনরায় একতাবদ্ধ করার একটা সুযোগ পেয়ে যাবে। জয় মূলত এই পুরো প্রক্রিয়াটাকেই সুচারুভাবে সম্পূর্ণ করার জন্য দিল্লি থেকে চূড়ান্ত ব্লুপ্রিন্ট নিয়ে আসতে চাইছেন। কিন্তু দর্শক, এখানে শেষ নয়, এখানে একটি মজার ব্যাপার রয়েছে। আর মজার ব্যাপারটি হলো, আওয়ামী লীগের এই অন্তঃসলীল প্রস্তুতির খবর শুধু যে তাদের ভেতরেই সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়। বিরোধী শিবিরের অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিও রয়েছে এদিকে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাম্প্রতিক একটি ভিডিও বার্তা। সেখানে তিনি কিন্তু খুব স্পষ্ট করে দাবি করেছেন যে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনার এক গভীর পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এবং দর্শক, প্রতিপক্ষ যখন প্রকাশ্যে আপনার রণকৌশল নিয়ে কথা বলতে শুরু করে, তখন বুঝতে হবে সেই কৌশলের অস্তিত্ব সত্যি আছে এবং তা যথেষ্ট পরিমাণে শক্তিশালী। আসিফ মাহমুদের এই বক্তব্য কিন্তু দিল্লি এবং আমেরিকা থেকে আসা জয়ের নেতৃত্ব গ্রহণের যে গুঞ্জন রয়েছে, সেই গুঞ্জনকেই এক অর্থে সিলমোহর দিয়ে দিচ্ছে। দর্শক, সবশেষে একটি বড় দার্শনিক প্রশ্ন কিন্তু থেকেই যায়। সেটি হচ্ছে, সজীব ওয়াজেদ জয় কি সত্যি এই বিশাল এবং জটিল রাজনৈতিক দলটির হাল ধরার জন্য প্রস্তুত? বাংলাদেশের রাজনীতি, এর রাজপথের উত্তাপ, এখানকার কাদামাটি আর ষড়যন্ত্রের যে জটিল সমীকরণ, তাকে তিনি বিদেশ থেকে বসে পুরোপুরি অনুধাবন করতে পারবেন? একটি দলকে সুসময়ে নেতৃত্ব দেয়া আর চরম দুঃসময়ে খাদের কিনারা থেকে টেনে তোলা, এই দুটোর মধ্যে কিন্তু আমি মনে করি আকাশ এবং জমিন তফাৎ। অনেকেই হয়তো ভাবছেন 2018 সাল বা তারও আগে থেকে যদি জয়কে ধীরে ধীরে কঠিন বাস্তবতার জন্য প্রস্তুত করা হতো, তাহলে হয়তো আজকের এই চরম বিপদের দিনে তার কাঁধে এই বিশাল দায়িত্বের বোঝাটা এতটা ভারী মনে হতো না। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতিতে কিন্তু সময় বড় নিষ্ঠুর একটি বিষয়। সে কাউকে প্রস্তুত হওয়ার জন্য অতিরিক্ত কোনো সময় দেয় না। এখন দেখার বিষয়, সজীব ওয়াজেদ জয় কি তার পিতার বুদ্ধিমত্তা আর নানার রাজনৈতিক প্রজ্ঞার মিশেলে এই চরম বৈরী স্রোতে নৌকার হাল ঠিকমতো ধরতে পারেন, নাকি ইতিহাসের এই নিষ্ঠুর রঙ্গমঞ্চে তিনি কেবলই একটি ট্র্যাজিক চরিত্রে পরিণত হন? তবে এখানে কিন্তু শেখ হাসিনার সেই আনঅফিসিয়ালি দায়িত্ব বুঝিয়ে দেয়া এবং শেখ হাসিনা নিজে সামনের সারিতে বা সবার উপরে থাকার বিষয়টি নিহিত রয়েছে। কারণ শেখ হাসিনা যদি সবার উপরে থাকেন, তাহলে চেইন অফ কমান্ড কিন্তু ঠিক থাকবে। অর্থাৎ শেখ হাসিনার যে দীর্ঘদিনের রাজনৈতিক পারদর্শিতা, রাজনৈতিক যে চরিত্র, সেই চরিত্র কিন্তু তিনি এখন পর্যন্ত ধরে রেখেছেন। এটাই আওয়ামী লীগের জন্য আমি মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ শেখ হাসিনা উপরে থেকে তিনি সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় সুসংগঠিত করে আবারও বাংলাদেশের কাদা মাখা রাজপথে ফিরিয়ে আনার একটি নীলনকশা প্রস্তুত করতে চলেছেন। এখন আসলে দেখার অপেক্ষায় যে এর শেষ কোথায় গিয়ে হয়, বা যে গুঞ্জন উঠেছে সেই গুঞ্জন আদৌ কতটুকু সফলতা লাভ করে, এবং সজীব ওয়াজেদ জয় যদি হাল ধরে নেন, তাহলে আওয়ামী লীগের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। দেখা হবে পরবর্তী আলোচনায়। আল্লাহ হাফেজ।